আজকে আমরা আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিমটমস। সিমটমসকে আমাদের ভালোভাবে চিনতে হবে, কারণ আমরা যারা পিওরলি হোমিওপ্যাথি চিকিৎসা করি বা চিকিৎসা করব, তাদের মূল মন্ত্রটা হচ্ছে টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা ওষুধ নির্বাচন করে থাকি। হোমিওপ্যাথি চিকিৎসার মূল পদ্ধতি হচ্ছে টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা ওষুধ নির্বাচন করি। অ্যালোপ্যাথরা যেমন ডিজিজ ডায়াগনোসিস করে ওষুধ নির্বাচন করে, তাদের স্পেসিফিক কিছু ওষুধ থাকে। আমাদের কিন্তু কোনো স্পেসিফিক ওষুধ নেই। আমাদের যে ওষুধগুলো আছে, যে মেডিসিনগুলো আমরা হেলদি হিউম্যান বিইংয়ের উপরে ড্রাগ প্রুভিং করে যে লক্ষণগুলো পেয়েছি, সেই অ্যাকোনাইট থেকে জিঙ্কাম পর্যন্ত যত মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অ্যালোপ্যাথিতে যেমন এই রোগের এই ওষুধ, এই রোগের এই ওষুধ এরকম স্পেসিফিক বলা আছে, আমাদের কিন্তু অ্যাকোনাইট থেকে জিঙ্কাম পর্যন্ত প্রায় 8,000 8,500 ওষুধ আছে। এই ওষুধগুলো যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, যেটা টোটালিটি অফ সিমটমস মোর সিমিলার সিমটমস দেখে আমরা যে ওষুধগুলো দেব তাতে কাজ হবে। উদাহরণ হিসাবে আমরা বলি, যেমন ধরুন আপনি 10টা ডায়রিয়া রুগী দেখলেন, তাহলে অ্যালোপ্যাথ হলে কি হবে, ডায়রিয়া রুগীর যে ওষুধগুলো 10টা রুগীকে কিন্তু তারা একটি ওষুধই ব্যবহার করবে। আর হোমিওপ্যাথিক ক্ষেত্রে 10টা রুগীর ক্ষেত্রে 10 রকম ওষুধ আসতে পারে অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস। 10টা রুগী, একই ডিজিজ, কিন্তু ওষুধ 10 জনের জন্য 10 রকম ওষুধ হতে পারে। এই হচ্ছে হোমিওপ্যাথির সঙ্গে অ্যালোপ্যাথিক পার্থক্যটা। তা এখন সিমটমসটা কি? আমরা রোগের হোমিওপ্যাথি পদ্ধতিতে, হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী, হোমিওপ্যাথি রোগ সৃষ্টিটার মূল কারণ হচ্ছে মায়াজম। আমরা জানি যে 3টে মায়াজম আছে, সোরা, সিফিলিস, সাইকোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। তারা রোগ সৃষ্টি করে আর রোগ প্রতিরোধ করে। আমার দেহের মধ্যে যে একটা শক্তি আছে, অদৃশ্য শক্তি, সেটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স, যে রোগ প্রতিরোধ করে। এবার সিমটমসটা কি? সিমটমসটা, হোয়াট ইজ মিন বাই সিমটমস? সিমটমস মিনস হচ্ছে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স। অর্থাৎ যে কোনো কারণে হোক, আমার জীবনী শক্তি যদি আভ্যন্তরীণ ডিসঅর্ডার তৈরি হয়, গোলযোগ সৃষ্টি হয়, তার বহিঃপ্রকাশ ঘটে সিমটমসের মাধ্যমে। সিমটমস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিক পারসন। সিমটমসটা হচ্ছে রোগের বা রোগীর ভাষা, অর্থাৎ কি ধরনের রোগে সে আক্রান্ত হয়েছে সেটা প্রকাশ করে সিমটমসের মাধ্যমে। তাহলে এই সিমটমসটা আমরা আজকের যে সাবজেক্ট, আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে হাউ এ সিমটমস ইজ কমপ্লিট। আমরা আলোচনা করলাম সিমটমস কাকে বলে। সিমটমস বললাম যে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স, জীবনী শক্তির আভ্যন্তরীণ গোলযোগের বহিঃপ্রকাশ হচ্ছে সিমটমস। এই সিমটমসটা কমপ্লিট হয় কিভাবে? কত রকম সিমটমস আছে, তা সেটা আমাদের বুঝতে হবে। তাহলে symptoms is a complete when it is analysis under the
হেডিং অফ অ্যাজ কি কি আছে সিমটমসের? একটা হচ্ছে অনসেট। অনসেট হচ্ছে কাকে বলে? অনসেট হচ্ছে হাউ দ্য সিমটমস স্টার্টেড, কিভাবে সিমটমসটা স্টার্ট হয়, whether suddenly or slowly, এটা আস্তে আস্তে হচ্ছে না দ্রুত হচ্ছে, অথবা or was caused by any other event or disease। এবং এইটা, এই যে লক্ষণগুলো কোনো কারণে হচ্ছে না কোনো রোগের জন্য হচ্ছে, সেটা জানতে হবে। ফিজিক্যাল অর মেন্টাল স্ট্রমা, এটা যে লক্ষণ যেটা হলো সেটা আমার শারীরিক না মানসিক। তাহলে অনসেট, তার যে প্রাদুর্ভাব সেটা আমাকে বুঝতে হবে বা জানতে হবে। তাহলে সিমটমসের একটা বিষয় হলো অনসেট। অনসেট অর্থাৎ কিভাবে সেটা শুরু হলো। আর কি দেখবো আমরা? সিমটমস যেটা, সেটা হচ্ছে তার ডিউরেশনটা। ডিউরেশন হচ্ছে হাউ লং দ্য সিমটমস ইজ লেফট অর অবজার্ভ। হাউ লং সিমটমস ইজ লেফট অর ফেল্ট, এই যে যে লক্ষণ, রোগের যে লক্ষণটা দেখা গেল, হাউ লং দ্য সিমটমস ইজ ফেল্ট, কতদিন থেকে সেটা অনুভূতি হয়েছিল, বুঝতে পেরেছে, অর অবজার্ভ বা তার দৃষ্টিগোচর হয়েছে, কতদিন থেকে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে অনসেট, অনসেটের পরে হচ্ছে ডিউরেশন, কতদিন থেকে দৃষ্টিগোচর হলো আমরা দেখতে পেলাম। নেক্সট হচ্ছে সেন্সেশন, যে লক্ষণগুলো হলো তার সেন্সেশনটা কেমন হবে। দি এক্সাক্ট নেচার অফ ফিলিং, দি কাইন্ড অফ সেন্সেশন, ওয়েদার বার্নিং, থ্রম্বিং অথবা প্রিকলিং এক্সেট্রা, যে লক্ষণগুলো আমার দেখা গেল তার সেন্সেশনটা কেমন, তার অনুভূতিটা কেমন। অনেক সময় অনেক যন্ত্রণা হয়, পেটে যন্ত্রণা হয়, হাতের যন্ত্রণা, পায়ে যন্ত্রণা হয়, মাথের যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাগুলো বিভিন্ন রকম হয়। সুই ফোটানোর ব্যথা হয়, পিটানোর মতো ব্যথা হয়, চাকু দিয়ে কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটার যে অনুভূতি সেরকম অনুভূতি হয়, থ্রম্বিং পেন, দবদবানি ব্যথা হয়। তাহলে আমার যে আমরা, অর্থাৎ আমরা যখন কেস টেকিং করবো, সিমটমসগুলো কালেক্ট করব, তখন আমরা এইগুলো আমাদের মানে নোট ডাউন করতে হবে। অর্থাৎ কেস টেকিংয়ের সময় রোগের যে অনসেটটা আমরা নোট ডাউন করব, তারপরে ডিউরেশনটা আমরা নোট ডাউন করব, তারপর হচ্ছে সেন্সেশন, যে কষ্টকর উপসর্গগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কি ধরনের যন্ত্রণা, কষ্টগুলো কি ধরনের, বিভিন্ন রকম সেন্সেশন থাকে, সেই পার্টিকুলারলি সেই সেন্সেশনগুলো আমাদের নোট ডাউন করতে হবে। এবার আসা যাক লোকেশন। লোকেশন অর্থাৎ কোথায়, দি এক্সাক্ট লোকেশন, অ্যাকচুয়ালি কোন জায়গাটা তার সে কষ্টটা হচ্ছে, প্লেস, জায়গাটার নাম, অর দ্য এরিয়া, অথবা কোন এরিয়াতে, whether the symptoms is felt or manifested, অর্থাৎ কোন জায়গাটা তার প্রকাশ পাচ্ছে বা অনুভূতি হচ্ছে, সেই জায়গাটা আমাদের নোট ডাউন করতে হবে। নেক্সট হচ্ছে মডালিটি। লোকেশনের পরে হচ্ছে মডালিটি, অর্থাৎ কিসে বাড়ে কিসে কমে।
কোন সিজনে বাড়ে কোন সিজনে কমে, মডালিটি আর দ্য ফ্যাক্টর অফ দ্য ইনফ্লুয়েন্স হুইচ অ্যাগ্রাভেট or ameliorate in the intensity of the suffering। তাহলে মডালিটি এক কথায় যেটা হ্রাস বৃদ্ধি বলি আমরা, অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামেলিওরেশন, এই দুটো শব্দকে একসঙ্গে আমরা বলি মডালিটি। তাহলে আমরা টেস্টিংয়ের সময় আমরা মডালিটির উপরে একটা গুরুত্ব দিতে হবে। মডালিটি আমাদের ওষুধ নির্বাচনের একটা সহায়ক পদ্ধতি। তাহলে মডালিটিটা আমাদের উল্লেখ করতে হবে। আরেকটা যেটা সিমটমসের মধ্যে পড়ে সেটা হচ্ছে কনকমিটেন্স, আদার সিমটমস হুইচ অ্যাকম্পানি দ্য মেন সিমটমস। অর্থাৎ একটা লক্ষণ আছে, সেই লক্ষণের সঙ্গে আরেকটা লক্ষণ দেখা যায়। তা এইগুলো হচ্ছে আমাদের সিমটমসের বিষয়। এবার সিমটমসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটু ভুল বলা হলো, আরো অনেক কিছু ভাগ করা যায়, মেনলি আমরা দুটো ভাগ করি, কিন্তু আনুষঙ্গিক আরো কিছু ভাগ আছে। তা আমরা দুটো ভাগ নিয়ে আলোচনা করি। এই দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস আর একটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। তাহলে সাবজেক্টিভ সিমটমস, এতক্ষণ যে আমরা সিমটমস নিয়ে আলোচনা করলাম সেটা তো অ্যাজ এ হোল। এবার হচ্ছে যে সাবজেক্টিভ সিমটমস অ্যান্ড অবজেক্টিভ সিমটমস, এই দুই ধরনের সিমটমস আছে। সিমটমসগুলো আমরা কিভাবে অ্যানালিসিস করব? সাবজেক্টিভ সিমটমস হচ্ছে দেয়ার আর দোজ সিমটমস হুইচ আর নারেটেড বাই দ্য পেশেন্ট। তাহলে যে লক্ষণগুলো রুগী ন্যারেট করে, অর্থাৎ রুগী নিজে যেটা বলে, তার যে অনুভূতিগুলো, তার যা কষ্টগুলো সে রুগী নিজে বলে। ডাক্তার তো তার কষ্টটা জানবে না, তার যে অনুভূতিগুলো হয়। তাহলে সাবজেক্টিভ সিমটমসের মধ্যে দেয়ার আর দোজ সিমটমস হুইচ আর ন্যারেটেড বাই দ্য পেশেন্ট। পেশেন্ট যেগুলো ন্যারেট করে, পেশেন্ট যেগুলো বর্ণনা করে, সেটা সাবজেক্টিভ সিমটমসের মধ্যে পড়ে। দেয়ার আর দিস relate to the sensation, modality, desire and aversion, sleep and dream, etc. তাহলে সাবজেক্টিভ সিমটমসের মধ্যে রুগী যেটা বর্ণনা করে, রুগী যেটা ন্যারেট করে, সেটা সাবজেক্টিভ সিমটমস। রুগী কি কি বর্ণনা করতে পারে? রুগী বর্ণনা করতে পারে তার যে সেন্সেশনগুলো, সেন্সেশন রিলেটেড যে লক্ষণগুলো, সেগুলো সে বর্ণনা করতে পারে। তার মডালিটি অর্থাৎ হ্রাস বৃদ্ধিটা সে ন্যারেট করতে পারে। ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন, তার কি পছন্দ কি অপছন্দ। আমরা অ্যাজ এ হোল ডিজায়ার অ্যাভারশন অনেক রকম কভার করছি একটা কথা দিয়ে, ডিজায়ার। তা ডিজায়ার হচ্ছে সমস্ত রকম ডিজায়ার, অর্থাৎ ঠান্ডা হাওয়া ভালো লাগে, গরম হাওয়া ভালো লাগে, বা গরম খাবার ভালো লাগে, ঠান্ডা খাবার ভালো লাগে, অথবা বিভিন্ন রকম খাবার আছে সেগুলো পছন্দ, এগুলো সবই ডিজায়ারের মধ্যে পড়ে। এবার অ্যাভারশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে, অ্যাভারশন হচ্ছে তার অপছন্দ। শীতকাল পছন্দ নয়, গরমকাল পছন্দ নয়, কিংবা গরম খাবার পছন্দ নয়, কিংবা ঠান্ডা খাবার পছন্দ নয়, কিংবা মাছ মাংস ডিম খাওয়ার পছন্দ নয়। এই যে বিভিন্ন রকম তার অনীহা বা অনিচ্ছা, সেটা হচ্ছে অ্যাভারশনের মধ্যে পড়ল। তাহলে এইগুলো ন্যারেট কে করে? পেশেন্ট নিজে ন্যারেট করবে, সেটা কিন্তু ফিজিশিয়ান, ডাক্তার কিন্তু ন্যারেট করতে পারবে না। তাহলে এটা ন্যারেট করবে হচ্ছে
রুগী। আর কি স্লিপ, তার ঘুম কেমন, তার ভালো সাউন্ড স্লিপ হয় না হালকা ঘুম হয় না পাতলা ঘুম হয়, জেগে জেগে ঘুমায়, ঘুম ভেঙে যায়, এই ঘুম সম্বন্ধে। আর হচ্ছে ড্রিম, স্বপ্ন। আমরা বিভিন্ন সময় আলোচনার মধ্যে বলেছিলাম যে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে মেন্টাল সিমটম, তারপরে হচ্ছে তার মডালিটি, ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন, স্লিপ অ্যান্ড ড্রিম। তা এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো ভালোভাবে অবজারভেশন করতে হবে। তা সাবজেক্টিভ সিমটমস ক্যান বি রিলেটেড বাই পেশেন্ট অ্যালোন। এটা পেশেন্টই সাবজেক্টিভ সিমটম একমাত্র পেশেন্টই কিন্তু ব্যাখ্যা করতে পারবে। দিস ইনক্লুড মেন্টাল সিমটমস, হিট, চিলিনেস এক্সেট্রা। সেই সঙ্গে এই সাবজেক্টিভ সিমটমের মধ্যে আরও কিছু যেটা রয়েছে, যেটা পেশেন্ট ন্যারেট করে, সেটা হচ্ছে তার মানসিক লক্ষণ, তার মানে অনুভূতি, গরম ঠান্ডার অনুভূতি, শীত শীত ভাব লাগে কিনা, এই সমস্ত সে পেশেন্ট নিজেই ব্যাখ্যা করতে পারে। তাহলে এইগুলো হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। There are most important symptoms in the individualization of the patient. অর্থাৎ এই যে লক্ষণগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যকরণের ক্ষেত্রে। It's important in the diagnosis of the disease is very little, but the selection of the medicine homeopathically, these are most important of all other type of symptoms. বিষয়টা হচ্ছে যদি পেশেন্ট অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে যেত, তাহলে এই লক্ষণগুলো কিন্তু তার কাছে, অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হতো না। কারণ গুরুত্বপূর্ণ হতো না, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু অ্যালোপ্যাথে খুব একটা গুরুত্ব নেই। তা একমাত্র হোমিওপ্যাথির ক্ষেত্রে এই লক্ষণগুলোর গুরুত্ব রয়েছে। অ্যালোপ্যাথিক গুরুত্ব হচ্ছে তার ডায়াগনোসিস, সিলেকশন, এগুলো তারা করে, তারা মেডিসিন সিলেকশন করে। তা হোমিওপ্যাথিক ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টিভ সিমটমস ইজ ভেরি ইসেনশিয়াল। এই যে লক্ষণগুলো আমরা বললাম, এগুলো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসা যাক, আমরা সাবজেক্টিভ সিমটমস নিয়ে আলোচনা করলাম, এবার আসা যাক অবজেক্টিভ সিমটমস কাকে বলা হয়। তাহলে অবজেক্টিভ সিমটমস এক কথা বলা যায় যা অবজারভেশনের মাধ্যমে যে সিমটমসগুলো পাওয়া যায়। তাহলে সাবজেক্টিভ সিমটমস ন্যারেট করে হচ্ছে পেশেন্ট হিমসেলফ বা হারসেলফ, কিন্তু অবজেক্টিভ সিমটমস কিন্তু পেশেন্ট কিন্তু ন্যারেট করে না। তাহলে অবজেক্টিভ সিমটমস কাকে বলে? দিস আর দ্য সিমটমস হুইচ আর অবজার্ভড বাই দ্য অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিলেটিভ অফ দ্য পেশেন্ট অ্যান্ড বাই দ্য ফিজিশিয়ান হিমসেলফ। আমরা অবজেক্টিভ সিমটমের বলতে গিয়ে কি বলেছি, যে অবজারভেশনের মধ্যে দিয়ে যে লক্ষণগুলো পাওয়া যায়, সেই লক্ষণকে বলা হয় অবজেক্টিভ সিমটমস। তাহলে অবজেক্টিভ সিমটমস ন্যারেট কে করবে? অবজেক্টিভ সিমটমস প্রথম ন্যারেট করবে রোগীর আশেপাশে যারা থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, রিলেটিভস, এরা থাকবে। আর কারা থাকবে? আর থাকবে ধরুন রুগী কোনো হসপিটালে ভর্তি আছে,
তাহলে তার যে অ্যাটেন্ডেন্ট, যে নার্স আয়া যারা থাকবে, তারা কিন্তু সেই অবজেক্টিভ সিমটমসগুলো ন্যারেট করবে। আর কে করবে? আর করবে ফিজিশিয়ান হিমসেলফ, ডাক্তার নিজেই কিন্তু সেটা ন্যারেট করবে, অর্থাৎ অবজারভেশন করবে। তা কথা প্রসঙ্গে একটা উদাহরণ হিসেবে আমি বলি, মানে বহুদিন আগেকার কথা, ধরুন প্রায় 45-50 বছর আগেকার কথা। আমি তখন সবে চেম্বার শুরু করেছি। তা আমার যে চেম্বারটা ছিল, সেই চেম্বারটা ছিল মাটির ঘর, মেঝেটা ছিল মাটি, এবং সেখানে ইঁদুর তুলে অনেক গর্ত করেছে। এবার একটা পেশেন্ট ঘরে ঢোকার সাথে সাথে যেখানে আমার ওই বেঞ্চ পাতা ছিল রুগীদের বসার জন্য, সেখানে 2-3টে ইঁদুরের গর্ত ছিল। এবার পেশেন্ট ঢুকে প্রথমে এদিকে দেখছে ইঁদুরের গর্ত অনেকগুলো আছে। এবার সে কিন্তু এসে ওই বেঞ্চে বসছে না, না বসে সে দাঁড়িয়ে আছে। তা আমি যখন পেশেন্টকে বসার জন্য অনুরোধ করছি, তখন বলছে, না ডাক্তারবাবু, আমি বসবো না, আমার খুব সাপের ভয়, আপনার ঘরে অনেক ইঁদুরের গর্ত আছে, তা আমি বসবো না, আমার বড্ড সাপের ভয়। তা এ থেকে আমরা কি বুঝলাম? যে পেশেন্ট, এটা হচ্ছে অবজারভেশন। যেখানে ফিজিশিয়ান অবজারভেশন করে দেখলো তার একটা ফেয়ার অফ স্নেক বাইটিং এর একটা ভীতি আছে। তা স্নেক বাইটিং এর ভীতি কার কার আছে? ল্যাকেসিস আছে, নেজার আছে, আরো অনেক কিছু মেডিসিনের মধ্যে আছে। তাহলে এই যে অবজারভেশন, এটা কিন্তু পেশেন্ট কিন্তু যেটা বললো সেটা সাবজেক্টিভ সিমটমস, যে আমার সাপের ভয়। আর ফিজিশিয়ান যেটা অবজারভেশন করে দেখলো সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। তাহলে কি হচ্ছে? দেয়ার রিলেট টু দ্য অবজারভেশন, his mode of the talking, his temperament, swelling, coloration of the part, etc. তাহলে তার যে টেম্পারমেন্ট, তার মেজাজ, তার মেন্টালিটি, এগুলো ফিজিশিয়ান নিজে অবজারভেশন করে বের করবে। এটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। ফিজিশিয়ান finding, physiological finding or laboratory finding comes under the heading। তাহলে এবার ফিজিশিয়ান রোগীকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য কি করলো? তার কিছু প্যাথোলজিক্যাল, রেডিওলজিক্যাল, বিভিন্ন রকম ফাইন্ডিংস এর জন্য কিছু ইনভেস্টিগেশন করলো। যেমন ধরুন এক্স রে করা হলো, রক্ত পরীক্ষা করা হলো, মলমূত্র পরীক্ষা করা হলো, সিটি স্ক্যান করা হলো, আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, মেমোগ্রাফি করা হলো। এই যে সমস্ত টেস্টগুলো করা হলো, এগুলোকে বলা হয় অবজেক্টিভ সিমটমস। সেখান থেকে যেটা পাওয়া গেল, যে ফাইন্ডিংসগুলো পাওয়া গেল, সেটা হলো অবজেক্টিভ সিমটমস। তাহলে আমরা অবজেক্টিভ সিমটমস অনেক রকমের হলো। ফার্দার এক্সামিনেশন অফ দ্য অবজেক্টিভ সিমটমস আর ফিভার, হাই ব্লাড প্রেশার, coloration of the skin, ডায়রিয়া, এক্সেট্রা। আমরা এই সমস্তগুলো অবজেক্টিভ সিমটমসের মধ্যে দেখতে পাই। তার আমরা প্রেশারটা দেখলাম, প্রেশার হাই অথবা লো, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। তারপরে তার টেম্পারেচার দেখলাম, সেখানে হাই টেম্পারেচার, সেখানেও অবজেক্টিভ সিমটমস। Objective symptoms are more important for the rather of the basis of the diagnosis। তাহলে অবজেক্টিভ সিমটমসগুলো আমাদের ডিজিজ ডায়াগনোসিস ক্ষেত্রে সহায়ক হয়।
It's important in remedy selection is limited to the treatment of the infant and animals and palliative treatment. অর্থাৎ আমরা যদি সাবজেক্টিভ সিমটমসকে বাদ দিয়ে শুধু অবজেক্টিভ সিমটমস দিয়ে চিকিৎসা করি, সেই ক্ষেত্রে কাদের কাদের চিকিৎসা করতে পারি? বাচ্চাদের চিকিৎসা করতে পারি, জন্তু জানোয়ারের চিকিৎসা করতে পারি, আর হচ্ছে চাপা দেওয়া চিকিৎসা করতে পারি, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। আমরা তো হোমিওপ্যাথিরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করি না, আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট করি। অর্থাৎ আমরা যে চিকিৎসাটা করি টোটালিটি অফ সিমটমসের বেসিসে। তাহলে আমরা কেস টেকিং করবো, কেস টেকিং করে তার অনসেট খুঁজে বের করবো, তার ডিউরেশনটা বের করবো, তার সেন্সেশন বের করবো, তার লোকেশন বের করবো, তার মডালিটি বের করবো, তার সাবজেক্টিভ সিমটমস সংগ্রহ করবো, তার অবজেক্টিভ সিমটমস ব্যবহার করবো। এইভাবে আমরা টোটালিটি অফ সিমটমস ব্যবহার করে থাকি। এবার আসা যাক, এ বাদেও কিছু সিমটমস কিন্তু আমরা দেখে থাকি। সেই সিমটমসগুলো হচ্ছে অল্টারনেটিভ সিমটমস। এটাও কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সিমটমস। অল্টারনেটিভ সিমটমস বলতে দেয়ার আর দোজ সিমটমস হুইচ অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার অল্টারনেটিভলি। আমরা কোনো রোগীর ক্ষেত্রে, এটা রেয়ার কেস দেখা যায় যে রোগীর ক্ষেত্রে তার লক্ষণগুলো অল্টারনেটিভলি দেখা যায়। অর্থাৎ কারো মাথার যন্ত্রণা হয়েছে, মাথার যন্ত্রণার পরে তার প্রচুর পরিমাণে প্রস্রাব হওয়ার পরে মাথার যন্ত্রণা কমে যাবে, যেটা আমাদের জিওসামের মধ্যে আছে। হেডেক রিলিভ বাই প্রফিউজ ইউরিনেশন, এটা রেড লাইন সিমটমস, গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে এরকম একে বলা হয় অল্টারনেটিভ সিমটমস। অর্থাৎ দেয়ার আর দোজ সিমটমস হুইচ অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার alternatively. It means that when one appear, the other disappear. একটা যখন অ্যাপিয়ার হচ্ছে আর একটা রোগ বা সিমটমস ডিসঅ্যাপিয়ার হচ্ছে, and after the disappearance of the latter, the former again appear. একটা যেই কমে গেল আর একটা যেটা আগে ছিল সেটা আবার চাগাঙ্গি উঠল। এইকে বলা হয় অল্টারনেটিভ সিমটমস। এই লক্ষণকে আমরা বলি অল্টারনেটিভ সিমটমস। এছাড়া আরেকটা সিমটমস আছে, সেটাও নেহাত কম গুরুত্বপূর্ণ নয়, তাকে বলা হয় ক্লিনিক্যাল সিমটমস। ক্লিনিক্যাল সিমটমসটা কি? আমরা সিমটমসটা কিভাবে পাই আগে বুঝতে হবে। আমরা সিমটমসগুলো পাই হচ্ছে একটা হেলদি হিউম্যান বিইংয়ের উপরে ড্রাগ প্রুভিং করে বিভিন্ন পোটেন্সিতে, বিভিন্ন মাত্রায়, বিভিন্ন পরিমাণে দিয়ে যে লক্ষণগুলো পাই, সেই রেকর্ড বুক ইজ দ্য কল হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। রেকর্ড, the homeopathic materia medica is a record book of the drug picture। যে ড্রাগ পিকচারগুলো আমরা পেয়েছিলাম সেই ড্রাগ পিকচারের রেকর্ড বইটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। এবার আমরা অনেক রেপার্টরিতে দেখতে পাবেন যে অনেক লক্ষণ যেগুলো ড্রাগ পিকচারের মধ্যে ছিল না, ম্যাটেরিয়া মেডিকার মধ্যে ছিল না, অথচ কিছু চিকিৎসা করার কালে ক্লিনিক্যাল মানে ক্লিনিকে গিয়ে কিছু সিমটমস আমরা দেখতে পাই, তাকে বলা ক্লিনিক্যাল সিমটমস। A clinical symptoms is one which does not appear in the proving of the drug, but that means during drug proving, but has been relieved by the same drug when given on other symptoms। অর্থাৎ আমরা কোনো একটা চিকিৎসা করতে গিয়ে তা
টোটালিটি সিমটমস দেখে আমরা একটা ওষুধ দিলাম, দেওয়ার পরে দেখা গেল সেটা কমে গেছে। এই লক্ষণটা কিন্তু আমার ভেটেরিনারি মেডিকেলে ছিল না, অথচ তার সেরে গেল। এই যে লক্ষণ, এই লক্ষণকে বলা হয় ক্লিনিক্যাল সিমটমস। এই লক্ষণগুলোকে বলা হয় ক্লিনিক্যাল সিমটমস। তাহলে আমরা মোটামুটি সিমটমস নিয়ে আলোচনা করে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের, অর্থাৎ এই সিমটমসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এই জন্য আমরা যেহেতু মানে চিকিৎসাটা করি টোটালিটি অফ সিমটমসের বেসিসে, এই টোটালিটি অফ সিমটমসের বেসিসে চিকিৎসা করার জন্য আমরা কি করি, আমরা রোগীর কাছ থেকে কেস হিস্ট্রি নিই। তাহলে কেস হিস্ট্রি নেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে সিমটমসটা কি, সিমটমস কি কি চাই। তাহলে প্রথম হচ্ছে আমরা সিমটমসের অনসেটটা চাইব, অর্থাৎ তার যে প্রাদুর্ভাব, প্রথম যে অ্যাপিয়ারেন্সটা হয়েছিল সেটা কিভাবে হয়েছিল সেটাকে বলা হয় অনসেট। কি জন্য হয়েছিল সেটা, এবং কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, এই যে বিস্তারিত বিষয়টা সেটাকে হচ্ছে অনসেট বলবো। তারপরে হচ্ছে ডিউরেশন, কতদিন ধরে সে ভুগছে সেই ডিউরেশনটা। তারপরে হচ্ছে সেন্সেশন, তার কেমন অনুভূতি, সেই অনুভূতিটা দিতে হবে। লোকেশন, কোন অর্গান, কোন সেল, কোন টিস্যুর উপরে তার এফেক্ট হয়েছে। আর তারপরে হচ্ছে আমরা মডালিটিটা দেখব। মডালিটি দ্যাট মিনস অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামুলেশন, আর হচ্ছে একটা হচ্ছে কনক্লুয়েন্স। আর সেই সঙ্গে থাকছে সাবজেক্টিভ সিমটমস অ্যান্ড অবজেক্টিভ সিমটমস। সাবজেক্টিভ সিমটমস হচ্ছে যেটা পেশেন্ট নিজে ন্যারেট করে, যেহেতু তার মানে কষ্ট, তার অনুভূতি সেই জানে, সেই জন্য সে যেটা ন্যারেট করবে সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটমস। আর আমরা বিভিন্নভাবে অবজারভেশনের মাধ্যমে যে লক্ষণগুলো পাবো, যেমন ধরুন ফিজিশিয়ান নিজে তার অবজারভেশন করতে পারে, রুগীর পারিপার্শ্বিক যারা থাকে, অ্যাটেন্ডেন্স, আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব, তারা বলতে পারে কিছু লক্ষণ। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন রকম ফাইন্ডিংসে পেতে পারি, এক্স রে, প্যাথোলজি, তারপরে বিভিন্ন রকম ব্লাড টেস্ট, তারপরে আলট্রাসোনোগ্রাফি, বিভিন্ন রকম আধুনিক যে সমস্ত চিকিৎসা আছে, প্রেশার মাপার যন্ত্র, যে প্রেশার মাপা, ইত্যাদি ইত্যাদি। আমরা অবজারভেশনের মধ্যে দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটমস। আর একটা সিমটমস, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিমটমস আমাদের, বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অল্টারনেটিভ সিমটমস। সব রোগীর ক্ষেত্রে পাবেন না, কিছু কিছু রেয়ার রোগীর ক্ষেত্রে পাবেন। একটা রোগ হলে তারপরে আরেকটা রোগ হলে সেই আগের রোগটা কমে যাচ্ছে, নতুন রোগটা আবার মানে প্রকাশ পেল। এই একটার সঙ্গে আরেকটা রোগের যে রিলেশন, এরকম বহু রোগীর ক্ষেত্রে দেখা যায়, সেইটাকে বলা হয় অল্টারনেটিভ সিমটমস। আর একটা ক্লিনিক্যাল সিমটমস, সেটা আমরা ক্লিনিকের মধ্যে দিয়ে পাবো। তা এইভাবে আমরা যদি প্রপারলি কেস টেকিং করতে পারি, অর্থাৎ কেস টেকিংয়ের যে মূল ধারাটা, মূল যে ভিত্তিটা, সেটা হচ্ছে দাঁড়িয়ে আছে সিমটমসের উপরে। সিমটমসের ব্যাখ্যা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কেস টেকিং ফর্ম আপনাদের মানে সাপ্লাই করি, বা বিভিন্ন অন্যান্য ডাক্তাররা যে সমস্ত কেস টেকিং ফর্মেট বা প্রোফর্মা দেয়, সেটা কোনো প্রয়োজন নেই। আপনাকে এই যে সিমটমসটাকে ভালোভাবে বুঝতে পারলে আপনি নিজেই কেস টেকিংটা নিজেই করতে পারবেন। হ্যাঁ, সুতরাং এইটা হচ্ছে কেস টেকিং এর একটা ভিত্তি। আমরা সিমটমসের উপরে দাঁড়িয়ে কেস টেকিং ফর্মটা তৈরি করি। তার কেস টেকিং ফর্ম আপনি নিজেই তৈরি করতে পারবেন, এই ভিত্তিটাকে যদি আপনি অনুধাবন করতে পারেন। সুতরাং আমাদের যেহেতু এটা প্রপারলি একটা কেস টেকিং এর ভিত্তি, সেই জন্য আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই যে সিমটমসকে ভালোভাবে বুঝতে হবে। সিমটমসকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আমরা ভালো কেস টেকিং করতে পারবো,
ভালো টেস্টিং করতে পারলে ভালো ওষুধ নির্বাচন করতে পারবো। ভালো ওষুধ নির্বাচন করলে রোগী নিরাময় হবে, আপনার সুনাম হবে।